গুড ইভিনিং স্টুডেন্টস। এখন ক্লাস 10-এর ছাত্রদের পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি ব্যাখ্যা করব। মাই ওন ট্রু ফ্যামিলি যেটা লিখেছেন ব্রিটিশ কবি টেড হিউজেস। টেড হিউজেস বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি। তার সবচেয়ে বিখ্যাত যে পোয়েম তার নাম হচ্ছে দ্য থট ফক্স। এই কবি একটু অন্য ভঙ্গিতে কবিতা লিখেছেন, অর্থাৎ তার যে এক্সপ্রেশন, পোয়েটিক এক্সপ্রেশন, সেটাকে আমরা সুইট এক্সপ্রেশন বলতে পারি না। সাধারণত কবিরা যেভাবে মিষ্ট ভাষায় মিষ্ট কথায় কবিতা লেখেন, টেড হিউজেস সেই ধরনের কবি ছিলেন না। তার এক্সপ্রেশনকে আমরা অনেকটাই হার্শ অ্যান্ড টাফ রূপে দেখি, কর্কশ ভাষায়, ঠিক যাকে ইংলিশে বলে কল এ স্পেড। যেটা যেমন সেটাকে তেমনভাবেই বর্ণনা করা, এটা তার কবিতার বৈশিষ্ট্য। এই যে পোয়েমটা, তার সেটিং মানে কোন জায়গার আমরা ইঙ্গিত পাই এই কবিতার মধ্যে, সেটা হচ্ছে কবির জন্মস্থান, বার্থপ্লেস ইয়র্কশায়ার। তার অন্যান্য লেখাতেও আমরা এই ইয়র্কশায়ারের সেটিংই দেখতে পাই। এখানে পোয়েট মাই ওন ট্রু ফ্যামিলি বলতে কি বুঝিয়েছেন? তোমরা পোয়েমটা শুরুর আগে যে একটু দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট বলে যে ইন্ট্রোডাকশনটা দেওয়া আছে, সেখানে একটা ইম্পর্টেন্ট মেসেজ দেখতে পাবে, পোয়েটের মেসেজ। সেটা হচ্ছে হিউম্যান বিইংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি। এটা তোমরা বাস্তব অভিজ্ঞতা থেকেই বুঝতে পারো যে আমরা আমাদের ফ্যামিলি থেকে যদি ট্রিকে বাদ দিই, মানে ট্রির সঙ্গে আমরা যদি কোনো সম্পর্ক না রাখি, গাছের সঙ্গে আমরা যদি সম্পর্ক না রাখি, তাহলে কিন্তু আমরাও থ্রাইভ করতে পারি না, অর্থাৎ বর্ধিত হতে পারি না। আমরাও বর্ধিত হওয়া দূরের কথা, টিকে থাকতে পারি না। অর্থাৎ ট্রি হচ্ছে আমাদের ফ্যামিলিরই অঙ্গ। ফ্যামিলি বলতে আমরা কি বুঝি? ফ্যামিলির তোমরা নানা রকম ডেফিনিশন মানে সংজ্ঞা পাবে। ধরো একটা সংজ্ঞা এরকম আছে, এ স্পেসিফিক গ্রুপ অফ পিপল দ্যাট মে বি মেড আপ অফ পার্টনার্স, চিলড্রেন, প্যারেন্টস, আঙ্কেলস, আন্টস, কাজিনস, গ্র্যান্ড প্যারেন্টস এটসেট্রা ইজ কল্ড এ ফ্যামিলি। অর্থাৎ একটা ফ্যামিলি বলতে, মানব পরিবার বলতে সেই পরিবারে যারা রক্তের সম্বন্ধে আবদ্ধ সেই মানুষগুলোকেই বোঝায়। আবার অন্যরকম সংজ্ঞাও তো আছে, যেমন ধরো এ গ্রুপ অফ লিভিং বিইংস হু আর রিলেটেড টু ইচ আদার ইজ কল্ড এ ফ্যামিলি। জীবিত যারাই পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ, তারা সবাই মিলেই হচ্ছে একটা ফ্যামিলি। সেই হিসাবে আমাদের বাড়িতে আমাদের যে পোষ্যরা থাকে, সে বিড়াল হোক, কুকুর হোক, কাকাতুয়া হোক, সেও কিন্তু আমাদের ফ্যামিলির অন্তর্ভুক্ত। আবার গাছ, সেও তো জীবিত, তারও তো প্রাণ আছে। আমাদের বাড়িতে যে গাছগুলো থাকে তাদের সঙ্গেও কিন্তু আমাদের ক্লোজ রিলেশন, অর্থাৎ তারাও কিন্তু আমাদের ফ্যামিলির অন্তর্ভুক্ত। ধরো যে নিম গাছটি মিষ্ট ছায়া দিচ্ছে, সে কি আমার ফ্যামিলির বাইরে? আমাদের বাড়ির
আম গাছ, কাঁঠাল গাছ যারা মিষ্ট ফল দেয় এবং ছায়া দেয়, সঙ্গে অবশ্যই অক্সিজেন, তারাও কিন্তু আমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ। এইভাবে যদি তোমরা বিশ্বজনীন ফ্যামিলি, ওয়ার্ল্ড ফ্যামিলির কথা ভাবো, তাহলে সেখানে দেখবে এই ফ্যামিলির গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে প্রকৃতি। অর্থাৎ প্রকৃতিকে বাদ দিয়ে আমরা ফ্যামিলির কথা ভাবতে পারি না, নিজেদের অস্তিত্বের কথাই ভাবতে পারি না। সেটা তো আধুনিক যুগের মানুষ নিশ্চয়ই টের পাচ্ছে। তোমরা এগুলো জানো যে গাছ আমাদের জীবনে কতটা প্রভাব বিস্তার করে এবং গাছের সঙ্গে আমাদের কত ঘনিষ্ঠ সম্পর্ক। তাহলে গাছ তো আমাদের পরিবারেরই অঙ্গ, তাকে আমাদের পরিবার থেকে বাদ দেওয়া মানে একটা মূর্খতা। এই বিষয়বস্তুটাকে নিয়েই পোয়েট মাই ওন ট্রু ফ্যামিলি এই পোয়েমটা রচনা করেছেন। এবার পোয়েমটা আমি পড়ছি, তোমরা সেটা লক্ষ্য করো। Once I crept in an oak wood, I was looking for a stag. একবার একটি ওক গাছের জঙ্গলে আমি গুটি গুটি পায়ে প্রবেশ করেছিলাম। ক্রেপ্ট মানে এখানে হামাগুড়ি দেওয়া নয়, গুটি গুটি পায়ে প্রবেশ করা। ক্রিপের পাস্ট হচ্ছে ক্রেপ্ট, মানে ধীরে ধীরে একটা ওক জঙ্গলে প্রবেশ করেছিলাম। কেন? আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। স্ট্যাগ মানে হচ্ছে মেল ডিয়ার। আমি একটি হরিণ খুঁজছিলাম, হরিণ খুঁজতে ওক জঙ্গলে গিয়েছিলাম। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার। সেখানে গিয়ে এক বৃদ্ধার সঙ্গে আমার দেখা হলো। কেমন সে বৃদ্ধা? অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ। নবলি কথার অর্থ হচ্ছে আনস্টেডি, অর্থাৎ টোল ছিল, সোজা হয়ে হাঁটতে পারছিল না, এমন বৃদ্ধা। এবং তার পরনে কি ছিল? র্যাগ। র্যাগ মানে ওর্ন আউট ক্লথ, জীর্ণ বস্ত্র। তাহলে এই মহিলা কে? কাকে এই মহিলা রূপে দেখিয়েছেন কবি? এই মহিলা হচ্ছে, বলতে পারো, ইমেজ অফ নেচার, অর্থাৎ প্রকৃতির বিগ্রহ। এই মহিলা হচ্ছেন প্রকৃতি। প্রকৃতিকে তোমরা জানো যে নারী রূপে কল্পনা করা হয়, তাই মহিলা। বৃদ্ধা কেন? তার বয়স অনেক। যেদিন পৃথিবীর সৃষ্টি হয়েছে সেদিনই পৃথিবীর প্রকৃতিরও সৃষ্টি হয়েছে। তাহলে তার বয়স কত কোটি বছর। তার বস্ত্র জীর্ণ কেন? কারণ তার বস্ত্র অনেক পুরনো এবং সে বস্ত্রের যত্ন নেওয়া হয় না। অর্থাৎ প্রকৃতির যেটুকু যত্ন, যেটুকু দেখভাল প্রয়োজন, সেটা আমরা করি না, তাই তার বস্ত্র জীর্ণ। তাহলে সেই বৃদ্ধা কিভাবে হাঁটছিল? টলতে টলতে হাঁটছিল। She said, I have your secret there inside my little bag. সে আমাকে বলল, কবি এখানে একটি ছোট্ট ছেলে হয়ে কথাগুলো বলছেন, একটি ছোট ছেলে সেজে তিনি কথাগুলো বলছেন। সে আমাকে কি বলল? তিনি আমাকে কি বললেন? আই হ্যাভ ইয়োর সিক্রেট। সিক্রেট কথার অর্থ হচ্ছে মিস্ট্রি, অর্থাৎ তোমার জীবনের রহস্য আমার এই ছোট ব্যাগের মধ্যে আছে, এই ছোট থলের মধ্যে আছে। সেই বৃদ্ধার হাতে একটি ছোট থলি ছিল। থলিটাকে দেখিয়ে আমাকে বলল, তোমার জীবনের রহস্য কিন্তু এর মধ্যে আছে। এবার তোমরা তো বুঝতেই পারো আমাদের জীবনের রহস্য প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে। যদি প্রকৃতি থেকে আমরা নিজেকে বিচ্ছিন্ন করে নিই, তাহলে কিন্তু আমাদের জীবন চলতে পারে না। আমাদের জীবনকে সুস্থ রাখতে হলে, ভালো রাখতে হলে প্রকৃতিকে সুস্থ রাখতে হবে, তাকে ভালো রাখতে হবে। দেন শি বিগ্যান টু ক্যাকেল। ক্যাকেল মানে লাফ লাউডলি অ্যান্ড আনপ্লেজেন্টলি, অর্থাৎ খ্যাক খ্যাক করে হাসা। অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক। কোয়েক মানে শেক, মানে আমি কাঁপতে শুরু করলাম। প্রথমেই তিনি একটা রহস্যের কথা বললেন, তাতে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে যখন তিনি খ্যাক খ্যাক করে হাসতে শুরু করলেন, সেই হাসি দেখে আমার ভয়ে গা কাঁপতে লাগলো। শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। অ্যাওয়েক মানে ভিজিল্যান্ট, মানে সতর্ক। তারপরে উনি যখন ব্যাগটা খুললেন, ওই থলেটা খুললেন, তখন তো আমি দ্বিগুণ সতর্ক হয়ে উঠলাম। বাপরে বাপ,
ব্যাগ থেকে কি না কি বেরোবে কে জানি, ভয় পেয়ে গিয়েছিলাম। She opened up her little bag and I came twice awake, surrounded by a staring tribe and me tied to a stake. Surrounded কথার অর্থ হচ্ছে encircled, বেষ্টিত। আমি তখন পরিবেষ্টিত হয়ে আছি কাদের দ্বারা? বাই এ স্টেয়ারিং ট্রাইব। স্টেয়ারিং মানে লুকিং ফিক্সডলি, একদৃষ্টে তাকিয়ে থাকা। আমাকে যারা বেষ্টন করেছিল তারা সবাই আমার দিকে একদৃষ্টে তাকিয়েছিল। তারা কারা? স্টেয়ারিং ট্রাইব। ট্রাইব মানে এ গ্রুপ অফ পিপল ডুইং দ্য সেম থিং। এ গ্রুপ অফ পিপল ডুইং দ্য সেম থিং, বাংলায় বলা হয় উপজাতি। একটা উপজাতির অনেকে মিলে আমাকে ঘিরে ধরেছিল, আমার চারদিকে দাঁড়িয়ে তারা আমার দিকে একদৃষ্টে তাকিয়েছিল। অ্যান্ড মি টাইড টু এ স্টেক। স্টেক মানে হচ্ছে এ পোস্ট ফিক্সড টু দ্য গ্রাউন্ড, যাকে বলা হয় খোটা। তোমরা যদি মাঠে গরু ছাগল ইত্যাদি দেখো, দেখবে দড়ি দিয়ে বাঁধা থাকে এবং দড়ির একটা প্রান্তে একটা খোটা থাকে, খোটাটা মাটিতে পোতা থাকে। এবার খোটায় বাঁধলে কি হয়, সে ওখান থেকে আর দূরে যেতে পারে না। তাই আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই অনড়ভাবে দাঁড়িয়ে রইলাম, সেখান থেকে সরতে পারলাম না। যদিও ভয় পেয়েছিলাম, সতর্ক হয়েছিলাম, কিন্তু এক পাও এগোতে বা পেছোতে পারিনি। আমার চারদিকেই উপজাতির সবাই দাঁড়িয়ে আমার দিকে একদৃষ্টে তাকিয়েছিল। এরা কারা? এরাই সেই গাছগুলো। তাদের অনেক পুঞ্জীভূত ক্ষোভ রয়েছে, অনেক অভিযোগ রয়েছে, সেগুলো জানানোর জন্য আমাকে ঘিরে ধরেছিল তারা। They said, তারা বলল, কি বলল? We are the oak trees and your own true family. আমরা হচ্ছি ওক গাছ, আমরা তোমার নিজের সত্যিকারের পরিবার। তুমি আমাদের আপন বলে ভাবো না, কারণ তুমি আমাদের গুরুত্ব বোঝো না। তোমার জীবনে আমাদের যে কি ভূমিকা সেটা তুমি জানো না বলেই আমাদের দিকে ফিরে তাকাও না, আমাদের কথা ভাবো না। উই আর চপড ডাউন। চপড মানে কাট ইনটু পিসেস, আমাদের টুকরো টুকরো করে কাটা হয়। এই আমরা গাছ, মানুষ এসে আমাদের কেটে নিয়ে যায়, আমাদের হাত পা মানে ডালপালাগুলোকে টুকরো টুকরো করে ফেলে। উই আর টর্ন আপ, আমাদের ছিঁড়ে ফেলা হয়, অর্থাৎ ফালি ফালি করে ফেলা হয়, কাঠ বানানো হয় আমাদের দিয়ে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। ব্লিঙ্ক মানে গ্ল্যান্স, ক্ষণিকের জন্য তাকানো। তুমি বা তোমরা এক মুহূর্তের জন্য আমাদের দিকে ফিরেও তাকাও না, আমাদের অবস্থাটা বোঝার কোনো চেষ্টাও করো না। তাহলে এখানে এই শিশুটি কে? যে বললাম কবি একজন শিশুর হয়ে এই কবিতাটা লিখেছেন, একজন শিশু রূপে আই বলে নিজের পরিচয় দিচ্ছেন। এই শিশুটি কে? হি ইজ এ রিপ্রেজেন্টেটিভ অব দ্য হোল হিউম্যান কমিউনিটি। পুরো মানব সম্প্রদায়ের প্রতিনিধি এই শিশু। আর ওই বৃদ্ধা হচ্ছেন প্রকৃতির বিগ্রহ, অর্থাৎ এখানে প্রকৃতির অঙ্গ গাছগুলো মানুষের উদ্দেশ্যে এই কথাগুলো বলছে, মানুষদের বলছে যে তোমরা হচ্ছ নির্বোধ, তোমরা হচ্ছ অকৃতজ্ঞ। আগেই বলেছি যে এই কবি মিষ্টি ভাষার কবি না, ইনি কর্কশ ভাষায় কথা বলেন, যে যা তাকে তাই বলেন। তো মানুষকে নির্বোধ বলা হয়েছে, কেননা মানুষ গাছের গুরুত্ব বোঝে না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই। তাই তোমাকে কি করতে হবে? তোমাকে এখন একটি শপথ গ্রহণ করতে হবে। প্রমিস, কমিটমেন্ট। তোমাকে শপথ নিতে হবে। তা যদি না করো তাহলে কি হবে? তুমি মরবে। সোজা কথা, যদি শপথ গ্রহণ না করো তাহলে তুমি মরবে। কি শপথ নিতে হবে? Whenever you see an oak tree felled, যখনই তুমি দেখবে কোথাও একটি ওক গাছকে কেটে ফেলা হয়েছে, তুমি কি করবে? swear now you will plant two. swear মানে প্রতিজ্ঞা করা। তুমি প্রতিজ্ঞা করো, যেখানে একটা ওক গাছকে কেটে ফেলতে দেখবে সেখানে তুমি দুটো ওক গাছ লাগাবে। একটা ওক গাছ কাটা হবে, দুটো ওক চারা লাগাবে। ঠিক আছে? Unless you swear, the black oak bark will wrinkle over you. Wrinkle মানে contract into
ফারোস কোকরানো, অর্থাৎ তুমি যদি এই শপথ এখন গ্রহণ না করো তাহলে কি হবে? আমরা যে ওক গাছ, আমাদের ত্বক কালো রঙের, এই কালো ত্বক তোমার সারা শরীরকে আবৃত করবে। কালো ত্বক তোমার সারা শরীরকে কুকড়ে দেবে। আর কি করবে? অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, তোমাকে এই ওক বনের মধ্যেই গাছের মতো পোতা হবে। ঠিক আছে? গাছ যেমন মাটিতে পোতা থাকে, তোমাকেও পোতা হবে। হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ, যেখানে তুমি জন্মেছ কিন্তু বর্ধিত হওনি। গ্রিউ মানে গ্রিউ আপ, তুমি পরিণত হওনি। অর্থাৎ তুমি যেখানে ওক গাছ কাটতে দেখবে সেখানে দুটো ওক গাছ পোতার শপথ যদি না করো, গ্রহণ না করো, তাহলে বুঝতে হবে যে তুমি এখনো গাছের গুরুত্ব বুঝতে পারছো না, তুমি এখনো প্রকৃতির গুরুত্ব বুঝতে পারছো না, অর্থাৎ তুমি এখনো নিজের ভালো বোঝো না। তার মানে কি? তোমার বায়োলজিক্যাল এজ পরিণত হয়েছে কিন্তু মেন্টাল এজ নয়। দেখবে অনেকে পূর্ণবয়স্ক হয়েও বাচ্চা বাচ্চা ভাব করে, তার মানে কি? আবোধা। ওই বাংলায়, চলিত বাংলায় বলা হয় আবোধা। ঠিক আছে? তুমি যদি এখনো প্রকৃতির গুরুত্ব না বোঝো, গাছের গুরুত্ব না বোঝো, তার মানে তুমি নিজের ভালোও বোঝো না। আর নিজের ভালো যে না বোঝে সে একটা আবোধা। ঠিক আছে? তাহলে তোমাকে এই ওক গাছের জঙ্গলে পোতা হবে। কেন পোতা হবে? তাহলে তুমি বুঝতে পারবে যে গাছ হওয়ার যন্ত্রণাটা কি। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। আসলে গাছ আমার সঙ্গে কথা বলেছে, ঠিক সে ঘটনা ঘটেনি। আমি গাছের ডালের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই স্বপ্ন দেখেছিলাম যে গাছ আমাকে এইসব কথা বলছে, যে স্বপ্ন আমাকে পাল্টে দিয়েছিল। ইট চেঞ্জড মাই মেন্টালিটি, যে স্বপ্নটা আমার মানসিকতা পাল্টে দিয়েছিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড ব্যাক টু হিউম্যান কোম্পানি, এরপর যখন আমি ওক জঙ্গল থেকে ফিরলাম, ফিরে কোথায় এলাম? মানুষের সঙ্গে এলাম, মানব সমাজে ফিরলাম। তখন কি হলো? মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। তখন আমার হাঁটা চলাটা মানব শিশুর মতোই, আমি মানব শিশু, আমার হাঁটা চলাটা মানব শিশুর মতোই ছিল, কিন্তু আমার হৃদয়টা হয়ে গেছিল গাছ। অর্থাৎ আমি গাছের হৃদয় লাভ করেছিলাম। তখন থেকে আমি গাছের কথা ফিল করতে শুরু করি। ঠিক আছে? যখন আমি মানব সমাজে ফিরলাম, আই ওয়াজ ফিজিক্যালি এ হিউম্যান চাইল্ড বাট মেন্টালি এ ট্রি। আমার শারীরিক দিক থেকে আমি তখনও মানব শিশু, আমি মানব শিশু ছিলাম, মানব শিশুই রয়ে গেলাম, কিন্তু আমার হৃদয়টা হয়ে গেল গাছের হৃদয়। অর্থাৎ তখন থেকে গাছের দুঃখ, গাছের কষ্ট, গাছের যন্ত্রণা, গাছের বেদনা, এগুলো আমি হৃদয় দিয়ে অনুভব করতে শিখলাম। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে গাছের তাৎপর্য বুঝলাম, গাছের গুরুত্ব বুঝলাম, গাছের মহিমা বুঝলাম। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের এই পোয়েমটি। ঠিক আছে? এই পোয়েমটি ভালো করে পড়ো, ভালো করে এর মিনিং বোঝার চেষ্টা করো। ঠিক আছে? ভালো করে মিনিং বুঝলেই ভালো করে অ্যান্সার লিখতে পারবে। ঠিক আছে? আর 10-এর ছাত্ররা আরেকটা কথা তোমাদের বলার আছে, যে 9-এর জন্য আমি যে গ্রামারের ভিডিও দিচ্ছি, 9-এর গ্রামারের ভিডিও মাঝে মাঝে দিই, সেগুলো কিন্তু তোমরাও দেখবে। কারণ 9 এবং 10-এর গ্রামার কিন্তু আলাদা কিছু নয়। গ্রামার এবং রাইটিং স্কিল 9 এবং 10-এ অভিন্ন। 9-এর ওগুলো দেখলে সেগুলো তোমাদেরও কাজে লাগবে। আর 9-এর গ্রামারটা, ঠিক আছে, 9-এর টেক্সট তোমাদের দেখতে হবে না, কিন্তু গ্রামারটা দেখবে। ঠিক আছে? আর এই পোয়েম থেকে তোমরা এক্সারসাইজ প্র্যাকটিস করবে। এক্সারসাইজ 1, তারপরে করবে এক্সারসাইজ 2, এক্সারসাইজ 3, 1, 2, 3, এই 3 ধরনের এক্সারসাইজ, এই 3টি এক্সারসাইজ তোমরা ট্রাই করবে। যে যেমন পারো করবে, পরে যখন আবার এই নিয়ে আলোচনা করব তখন কারেকশন করে নেবে। ঠিক আছে? গুড নাইট।